কোনো ফাইজলামি করবার সুযোগ কিন্তু নাই। তারেক রহমান সম্পর্কে অবশ্যই সমালোচনা করবার অধিকার আছে সবার রাজনীতি হিসাবে, কিন্তু তারেক রহমানকে অথবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে হেয় করে কথা বলার কোনো রাইট নেই। তারেক রহমানের ব্যাপারে একজন সমন্বয়ক বলেছেন যে উনি ছাত্রদের ভাষায় নাকি কথা বলছেন। প্রশ্ন হচ্ছে, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সবচেয়ে সিনিয়র নেতার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সবাইকে খুব সতর্ক হতে হবে। হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে সকল ছাত্র সমন্বয়ককে বলছি, তোমাদের এই আন্দোলনের সাথে তোমরা 3 সপ্তাহে আন্দোলন করো নাই। এই আন্দোলন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ গত 17 বছর থেকে করেছে। মেসি হঠাৎ করে গোল দিলে গোল হয় না, 11 জন খেলে মেসি বানাইতে হয়। অতএব তোমরা যদি মনে করে থাকো তোমরা 3 সপ্তাহে মেসি হইছো, তোমরা 3 সপ্তাহে রোনাল্ডো হয়ে গেছো, তোমরা বোকার স্বর্গে বাস করছো। তাই সিনিয়র পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলার ক্ষেত্রে সকল ছাত্র নেতাকে অত্যন্ত সতর্ক হইতে হবে। কোনো ফাইজলামি করবার সুযোগ কিন্তু নাই। কারণ তোমরা কে কয়জন মারামারি করছো, কোন তারিখ থেকে কোন তারিখ মারামারি করছো, তোমরা কয়জন আহত হয়েছো আর কয়জন নিহত হয়েছো, সব কিছুর গল্প আমরা জানি। তাই তারেক রহমান সম্পর্কে অবশ্যই সমালোচনা করবার অধিকার আছে সবার রাজনীতি হিসাবে, কিন্তু তারেক রহমানকে অথবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে হেয় করে কথা বলার কোনো রাইট নেই। কিন্তু এর মানে এটা না যে কোনো রাজনৈতিক নেতাকর্মীর সমালোচনা করা যাবে না। তার ব্যাপারে যেটা বলা হয়েছে, উনি ছাত্রদের ভাষায় কথা বলছেন। ছাত্রদের এই আন্দোলনে তো বিএনপির রোল ছিল। বিএনপির মহাসচিব বলেছেন যে এই জুলাই আগস্টের গণহত্যায় বিএনপির 200-র উপর নেতাকর্মী মারা গেছে। তো ছাত্রদের ভাষায় কথা বলা মানে এটা কী ধরনের কথা? অতএব আমরা মনে করি যে কথা বলার ক্ষেত্রে সতর্ক হইতে হবে। কোনো রাজনৈতিক নেতাকে ছোট করা যাবে না, কারোর ত্যাগকে ছোট করা যাবে না। মাদ্রাসারও শত শত মানুষ শহীদ হয়েছেন, কওমি মাদ্রাসার, আলিয়া মাদ্রাসার, জামাতের, শিবিরের, হেফাজতের, প্রত্যেকের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে আমাদের এই আন্দোলনে। এটা কোনোভাবে ছোট করবার সুযোগ নাই। সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে 4 জন না 6 জন সাংবাদিক শহীদ হয়েছেন। তো অতএব প্রত্যেকের অবদানকে গুরুত্ব সহকারে দেখতে হবে। একক কোনো ভিত্তির উপরে আন্দোলন হয় নাই, এটা যেন সবার মনে থাকে। এই আন্দোলনটা সারা বাংলাদেশ মিলে আন্দোলন করেছে। 3 সপ্তাহে 3.5 জন এসে আন্দোলন করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাবলিক ইউনিভার্সিটির 19 জুলাই পর থেকে তেমন কোনো কন্ট্রিবিউশন নাই। এই আন্দোলনটা ক্যারি আউট করেছে প্রাইভেট ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এবং মাদ্রাসার ছাত্ররা। অতএব সেই আন্দোলনের ব্যাপারে সবাইকে অবদানের জায়গাটা শেয়ার করতে হবে এবং সবাইকে ন্যায্যতার ভিত্তিতে সম্মানের সাথে আন্দোলনের শেয়ার দিতে হবে। আমরা মনে করি এর বাইরের অন্য কোনো আলোচনাটা আমাদের সবার জন্য সুখকর হবে না। আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সবার একটা কমন শত্রু আছে, সেটা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ। তারা চলে যায় নাই। হাসিনার একটা রিসেন্ট ভিডিও আসছে, গতকালকে সম্ভবত আপনারা দেখেছেন, যে হাসিনা এখনও কিভাবে প্রশাসনে তার যত অনুগত লোক আছে এবং তার রাজনৈতিক নেতাকর্মী আছে তাদেরকে সে ইনস্টিগেট করছে, তাদেরকে সে খেপিয়ে তোলার চেষ্টা করছে, কিভাবে অর্গানাইজ করা যায়, এই সরকারকে ব্যর্থ করা যায় সেটা যেন চেষ্টা করছে। তাই আমরা যারা আন্দোলনে ছিলাম, আমাদের মানে ভ্রাতৃত্বের সম্পর্কটা যেন নিজেদের মধ্যে বজায় থাকে, এটা খুব জরুরি। আমাদের যে কমন শত্রু আছে, এই শত্রুকে সবাই মিলে ফাইট করতে হবে। নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, কলহ এবং যুদ্ধ যেন কোনোভাবে বেঁধে না যায়। তাই আমাদের কথা এবং কাজের ব্যাপারে আমাদের নিজেদের মধ্যে যথেষ্ট জবাবদিহিতা থাকতে হবে বলে আমি মনে করি। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সুস্পষ্টভাবে বলছি যে আপনারা যত দেরি করবেন তত আপনাদের সম্পর্কে মানুষের ধারণা খারাপ হবে। ইতিমধ্যে রাস্তায় যানজটের সমস্যার জন্য এবং দ্রব্যমূল্যের ইত্যাদি বিভিন্ন কারণে মানুষের মধ্যে কিন্তু আস্থাহীনতার সংকট তৈরি হয়েছে। সেই জন্য আমরা মনে করি যে এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। দ্রব্যমূল্যের অবস্থায় প্রথম দিকে কিছুটা কমেছিল, এখন আমরা দেখতে পাচ্ছি ক্রমশ আবার সেটা বাড়ছে। সুতরাং এই জায়গাগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অত্যন্ত দ্রুততম সময়ে আমরা দাবি করছি, আমরা আহ্বান করছি যে জননিরাপত্তা, মানুষের দুর্ভোগ দূর করতে হবে এবং দূর করে মানুষের মধ্যে স্বস্তি আনেন। দুটা জিনিস খেয়াল রাখতে হবে সবাইকে। সংস্কার চলমান প্রক্রিয়া, দীর্ঘসূত্রিতা হতে পারে সেখানে। এটার জন্য যারা দেশ নিয়ে ভাবেন, যারা রাজনৈতিকভাবে সচেতন, তারা বিষয়টা নিয়ে গুরুত্ব দেন। কিন্তু সাধারণ মানুষ এই সংস্কারের চাইতেও সে তার প্রতিনিয়ত জীবনযাত্রাকে নিয়ে সে বেশি ভাবে। স্কুলগুলো যদি সঠিকভাবে চালু না হয়, বিশ্ববিদ্যালয়ের ক্লাস যদি চালু না হয়, আপনারা দেখেন প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু ক্লাস চালু হয়ে গেছে, তারা কিন্তু পরীক্ষা কার্যক্রম শুরু করেছে। এবারের আন্দোলনে সবচাইতে
উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে চূড়ান্ত সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো। তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যদি চালু হতে পারে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে যদি রেগুলার একাডেমিক কার্যক্রম চালু হতে পারে, তাহলে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো তো চালু হচ্ছে না কেন? কেন এখনো অচল অবস্থা রয়েছে? সরকারি বিশ্ববিদ্যালয়গুলো তো বন্ধই করে দেওয়া হয়েছিল, সেখানে তো তেমন কোনো ধ্বংসাত্মক কার্যক্রম বা সেরকম কিছু শেষের দিকে হয় নাই। সুতরাং এখানেও একটা সুস্পষ্ট শিক্ষা মন্ত্রণালয়ের দীর্ঘসূত্রিতা এবং গাফিলতির লক্ষণ দেখা যাচ্ছে। আমরা মনে করি এই সরকারের সাফল্য এবং ব্যর্থতার সাথে আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি, দীর্ঘ 15-16 বছর ধরে আমরা যারা রাজপথে সক্রিয় ছিলাম, আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করেছি, আমাদের এই ব্যাপারে অবশ্যই দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে আমরা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনে পুনর্গঠন করা হোক, প্রয়োজনে উপদেষ্টাদের 1 মাসের কার্যক্রমকে পুনর্মূল্যায়ন করা হোক। আমরা দেখেছি যে অর্থ মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন, আমরা দেখছি তারা অনেকগুলো কার্যকর ভালো পদক্ষেপ নিয়েছেন, যার কারণে অর্থ ব্যবস্থায়, অর্থনীতিতে এবং ব্যাংক সেক্টরে একটা সুস্থির ভাব ফিরে এসেছে এবং সেখানে একটা কার্যক্রম গতিশীলতা এসেছে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় সহ স্বরাষ্ট্র, আইন, এই সমস্ত জায়গায় আমরা দেখছি আইন বিভাগে এখনো প্রচুর জায়গায় আইন সংস্কৃতি বিভিন্ন জায়গায় অনেকগুলো সমস্যা রয়েছে। তো সেজন্য আমরা বলবো মাননীয় প্রধান উপদেষ্টার আমরা দৃষ্টি আকর্ষণ করব, উনি যে বক্তব্য রেখেছেন কালকে, সেখানে উনি রিপিটেডলি এটাকে একটা গণ অভ্যুত্থান এবং এটাকে একটা বিপ্লব বলেছেন। আমরা বারবার বলি যে দেখেন, মানুষ কিন্তু কম্পেয়ার করবে। আমরা যখন বিপদগ্রস্ত ছিলাম তখন সবাই একতাবদ্ধ ছিলাম, কিন্তু এখন আমাদেরকে একতাবদ্ধ রাখতে হবে। আমরা যদি একতাবদ্ধ না থাকি তাহলে এই সংগ্রামের সুফল আমরা ঘরে তুলতে পারবো না এবং মানুষ এবং ছাত্র জনতার মধ্যে হতাশা বিরাজ করবে। সেই জন্য আমরা বারবার বলছি যে সেনাবাহিনীর সদস্যদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমাদের এই সংগ্রামের চূড়ান্ত সময়ের সফলতার জন্য। সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ করা, সেনাবাহিনীর ভেতরে সমস্যাগুলো অতি দ্রুত দূরীভূত করা এবং সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আরও কার্যকরভাবে ভালোভাবে ব্যবহার করা প্রয়োজন। পুলিশ যেভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, পুলিশকে যদি সংস্কার করা না যায়, পুলিশের ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এবং খুব দ্রুততম সময়ে নিয়োগ হোক অথবা চুক্তির ভিত্তিতে হোক, যে কোনো ভিত্তিতে হোক, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি রাস্তায়, প্রত্যেকটি জননিরাপত্তাজনিত গুরুত্বপূর্ণ স্থাপনায় আমাদেরকে সেখানে মনোযোগ দিতে হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন তাকে বলবো